অপরিচিত কোনো জায়গায় গিয়ে রাতের বেলা কারোর সাথে কথা বলা কিংবা মেলামেশা করা একদম উচিত না। আমাদের বাড়িটা দোতলা, পুরোনো আমলের বাড়ি। বাড়ির নাম বিলাসমহল। এলাকার মানুষের কাছে বাড়িটা রাজবাড়ি নামেই পরিচিত। আব্বা বলেছিলেন এখনকার জমিদারের বাগান বাড়ি ছিল এটা। কিছুদিন হয় এখানে উঠেছি আমরা। বাড়ির মূল ফটক পূর্ব দিকে। ইংরেজি অক্ষর ইউ আকৃতির বিরাট বাড়ির উপরতলায় থাকার ঘর 8টি আর নিচে 6টি। গোসলখানা, রান্নাঘর সব নিচতলায়। পূর্ব দিকের মূল ফটকের কাছের ঘরগুলো এসব কাজে ব্যবহার করা হয়। নিচতলার ঘরগুলো জমিদারের কর্মচারীদের থাকার ব্যবস্থা ছিল। এখন ঘরগুলো ফাঁকা, শুধু একটা ঘরে থাকেন রায়বাবু। ওনার মূল নাম চাপা পড়ে গেছে এই রায় উপাধির জন্য। সবাই তাকে রায়বাবু নামেই চেনে। রায়বাবু বেশ অদ্ভুত মানুষ। এ বাড়ির অতি পুরাতন কর্মচারী তিনি। রায়বাবুর ঘরের 2 ঘরের ব্যবধানে আমি একটা ঘর পরিষ্কার করে নিয়েছি আমার জন্য। আব্বা আম্মা আপত্তি করেছিলেন, আমি শুনিনি। আব্বা আম্মার ছোট ভাই জাহিদ উপরতলার বাসিন্দা। জাহিদ এবার মেট্রিক পরীক্ষা দিয়েছে। এখন তার দিন কাটে জমিদার বাড়ির এদিক ওদিক ঘুরে বেরিয়ে আর পাখির বাসা খুঁজে খুঁজে। জাহিদের পাখি পোষার নেশা আছে। বাড়ির পিছনের দিকটায় বিঘা 30 জমিতে প্রকাণ্ড এক বাগান। অবশ্য এখন ওইটাকে বাগান না বলে ঘন জঙ্গল বললেই বেশ মানানসই। ওইদিকে কেউ সচরাচর যায় না। জাহিদের পাখি ধরা কার্যক্রম হেড অফিসের ওই জঙ্গলেই। রাত 11টার এদিক ওদিক হবে। লোহার গড়াত দেওয়া জানালার পাশে চেয়ার টেনে বসে আছি। হাতে কাগজ কলম। একটা কবিতা লেখার পরিকল্পনা করতে গিয়েও লিখতে পারছি না। জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখলাম ভুবন বুলানো জ্যোৎস্নার আলোয় বালিময় মাঠটা চিকচিক করছে। আমার তাজমহলের কথা মনে পড়ে গেল। কোথায় যেন পড়েছিলাম তাজমহলের দেয়ালে হীরের গুঁড়োর আস্তর দেওয়া ছিল। জ্যোৎস্না রাতে চাঁদের আলো পরে ঝিলমিল করে উঠত তাজমহল। ব্রিটিশরা সেসব নিয়ে গেছে। আমি জানালা দিয়ে মাঠের দিকে তাকিয়েছিলাম এক দৃষ্টিতে। মাঠটা বিরাট, দিকে অনন্ত 1 কিলোর কাছাকাছি হবে বলে আমার ধারণা। খেয়াল করলাম মাঠের ওপার থেকে কেউ একজন আসছে। তার আবছা অবয় ধীরে ধীরে পরিষ্কার হলো। কোন এক মহিলা আসছেন, গায়ে শাড়ি জড়ানো। এদিকটা অজপাড়া গায়ের মতো। এত রাতে কোনো মেয়ে লোকের বাহিরে বের হবার কথা না। এসব ভাবতে ভাবতে আমি তাকিয়ে রইলাম নারী অবয়ের দিকে। একসময় খেয়াল করলাম তিনি আমার জানালার দিকে এগিয়ে আসছেন। একবার ভাবলাম জানালাটা বন্ধ করে দিই, কিন্তু পরক্ষণে মনে হলো বিষয়টা দৃষ্টিকটু দেখায়। আমি আগের মতোই বসে রইলাম বাইরের দিকে তাকিয়ে। অগ্রসমান নারীর অবয় এক তরুণীর। তিনি আমার জানালার দ্বারে এসে দাঁড়িয়েছেন। অনুমান করলাম বয়স 18-19-এর বেশি হবে না কিছুতেই। অপূর্ব রূপ তার, গায়ে কলাপাতা রঙের শাড়ি। খেয়াল করলাম তরুণীর দেহে অলঙ্কারে সুবহিত এক রাজকীয় ছাপ তরুণীর চেহারা স্পষ্ট। আমি যার পরনায় অবাক হলাম। এত রাতে কোনো মেয়ে লোক এভাবে আমার জানালার দ্বারে, কোনো কারণ খুঁজে পাচ্ছিলাম না। আবার ভাবলাম কোনো বিপদে পড়ে হয়তো এসেছে। আমি জানালার দিকে সামান্য এগিয়ে যেতে তরুণী মোহমীয় কণ্ঠে বলে উঠল, আপনারা এসেছেন তবে এ বাড়িতে? আমি বললাম, জি, আমরা এসেছি। আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আর এত রাতে আমার কাছে কি প্রয়োজন আপনার? তরুণী বলল, আমার নাম কঙ্গনা, আপনার সাথে গল্প করতে এলাম। এত রাতে এভাবে গায়ে গহনা নিয়ে একটা মেয়ে লোক আমার মতো অপরিচিত একজন মানুষের সঙ্গে গল্প করতে এসেছে, বিষয়টা আমার কাছে অস্বাভাবিক মনে হলো। আমি বললাম, এত রাতে এভাবে কেউ গল্প করতে আসে? আপনি দিনে আসতেন, তাহলে আমাদের বাড়ির সবার সঙ্গে গল্প করতে পারতেন। কঙ্গনা হাসল। আমি তার দিকে অপলক তাকিয়ে রইলাম। কঙ্গনার রূপ অপূর্ব। আমি নিজের ভিতর অস্থিরতা অনুভব করলাম। কঙ্গনা প্রসঙ্গ পাল্টে জিজ্ঞেস করলো, আপনি লেখালেখি করেন তাই না? আমি জিজ্ঞেস করলাম, লেখালেখি করি এটা কিভাবে বুঝলেন? কঙ্গনা আবারও হাসলো। অপূর্ব সেই হাসির ঝংকারে আমি বিমোহিত হলাম। সে বলল, আপনার সামনে কাগজ কলম নিয়ে বসে আছেন, তাই দেখে অনুমান করে নিলাম। আমি বললাম, আমি গিয়ে বাড়ির মূল দরজা খুলে দিচ্ছি, আপনি ভিতরে আসুন। কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকবেন? কঙ্গনা এলো না, সেভাবে দাঁড়িয়ে থেকে কথা বলতে লাগলো। এক পর্যায়ে সে বলল, আচ্ছা লেখক সাহেব, আপনি কি লিখেছেন পড়ে শোনাবেন? আমি একটা কবিতা লিখেছিলাম। কঙ্গনার অনুরোধে সেটা আবৃত্তি করতে শুরু করলো। কঙ্গনা আবৃত্তি শুনে বলল, বাহ কবি সাহেব, আপনি বেশ ভালো লিখেন তো, আপনার কণ্ঠও অসাধারণ। আমি বললাম, আপনার সাথে কথা হলো অথচ আপনি কোথায় থাকেন বললেন না তো? এই তো এদিকেই থাকি আমি। আমি আসলে ঠিক বুঝতে পারলাম না কঙ্গনা কোথায় থাকে, তবু মাথা নেড়ে বললাম, ও আচ্ছা। কঙ্গনা হঠাৎ বলল, কবি সাহেব অনেক রাত হয়েছে, আপনি শুয়ে পড়ুন, আমি আজ আসি, সময় পেলে কাল আবার আসবো। কঙ্গনা চলে যাচ্ছে। আমি নিষ্পলকভাবে তাকিয়ে আছি তার গমনপথের দিকে। কঙ্গনার নুপুরের আওয়াজ ক্ষীণ হতে হতে একসময় মিলিয়ে গেল। সেদিনের পর থেকে একই সময় আমি জানালার ধারে বসে থাকি কঙ্গনার আগমনের অপেক্ষায়। কঙ্গনা আসে, জানালার ধারে দাঁড়িয়ে কিছুক্ষণ গল্প করে, তারপর আবার ফিরে যায়। আমার ভিতর তখন এক নিদারুণ শূন্যতা সৃষ্টি হয়। মনে হয় যদি আরো কিছুক্ষণ গল্প হতো তাহলে মন্দ হতো না। আমাদের গল্প হয় বিভিন্ন বিষয়ে। তখন কঙ্গনার সঙ্গে আমার পরিচয় বেশ কিছুদিন পেরিয়ে গেছে। একদিন কঙ্গনা বলল, কবি সাহেব,
আপনি চাইলে একদিন আমরা হাঁটতে হাঁটতে গল্প করতে পারি, আপনাকে একটা জায়গায় নিয়ে যাব। আমি বললাম তা যায়, তবে কোথায় নিয়ে যাবেন আমাকে? কঙ্গনা রহস্যময় হাসি এসে বলল, সে গেলেই দেখতে পাবেন। আমি মাথা নেড়ে সম্মতি জানালাম। সেদিন আমাবস্যা, মেঘমুক্ত রাতের আকাশে বহু আলোকবর্ষ দূরের তারারা সামিয়ানা টানিয়েছে যেন। রায়বাবু আমার ঘরে বসে আছেন, পান চিবুতে চিবুতে বললেন, আচ্ছা আপনার রাতে কোনো অসুবিধা হচ্ছে না তো? আমি বললাম, না অসুবিধা কিছু নেই, বেশ ভালোই জায়গাটা। রায়বাবু কিছুটা গম্ভীর হয়ে বললেন, কেউ এসে বিরক্ত করছে না তো? আমি কঙ্গনার কথা চেপে গিয়ে বললাম, না, কে বিরক্ত করবে, কেউ তো আসে না এদিকে। রায়বাবু এবার কিছুটা নড়ে চড়ে বসলেন, বললেন, না এলেই ভালো। আর রাতে কেউ এলেও কথা বলতে যাবেন না, দরজা জানালা ভালো করে লাগিয়ে ঘুমাবেন। আমি মাথা নেড়ে সম্মতি জানালাম। আমি কিছুটা অস্বস্তি বোধ করলাম। কঙ্গনা সচরাচর এই সময় আসে, জানালাটা খোলা, এই মুহূর্তে কঙ্গনা চলে এলে বিষয়টা খুব একটা ভালো দেখাবে না। আমি বললাম, রায়বাবু আমার শরীরটা আজ খুব একটা ভালো না, একটু গ্রুমের প্রয়োজন, আপনার সাথে কাল সকালে আলাপ করবো না হয়? রায়বাবু ব্যস্ত হয়ে বললেন, সে কি, আপনি অসুস্থ, তা তো আগে বললেন না, জ্বর এসেছে নাকি? রায়বাবু আমার গা ছুঁয়ে দেখলেন গরম আছে কিনা। আমি বললাম, জ্বর টর কিছু না, এমনিতে দুর্বল লাগছে, ঘুম হলে ঠিক হয়ে যাবে। রায়বাবু উঠে দাঁড়িয়ে বললেন, আপনি বসুন, আমি এই যাবো আর আসবো। রায়বাবু বেরিয়ে গেলেন। মিনিট পাঁচেক পর ছোট্ট একটা ঘটি আর টিনের গ্লাস হাতে ফিরে এলেন। এসে হাসি হাসি মুখে বললেন, রাতে শোবার আগে এক ঘটি গরম দুধ খাওয়ার অভ্যাস আমার বহুদিনের, নিন আপনি খানিকটা দুধ খেয়ে শুয়ে পড়ুন, ভালো লাগবে। রায়বাবু ঘটি থেকে এক গ্লাস দুধ ঢেলে আমার দিকে এগিয়ে দিতে দিতে বললেন, আমি হিন্দু মানুষ, আমার দেওয়া দুধ খেতে আপত্তি নেই তো আপনার? দুধ কিন্তু স্বাভাবিকভাবেই গরম করেছি। আমি বললাম, না না, কোনো অসুবিধা নেই। কথা না বাড়িয়ে রায়বাবুর দেওয়া দুধটুকু দ্রুত খেয়ে গ্লাসটা ফেরত দিয়ে বললাম, রায়বাবু ধন্যবাদ আপনাকে, আমি এখন শুয়ে পড়বো, আপনাকে শুধু শুধু কষ্ট দিলাম। রায়বাবু ডানে বায়ে মাথা নেড়ে বললেন, ধুর কি যে বলেন, এতটুকু তো আমার কর্তব্য, আপনাদের নুন খাচ্ছি, খেয়াল না রাখলে তো অধর্ম হয়ে যাবে যে। আমি কিছু বললাম না। রায়বাবু গিয়ে জানালাটা বন্ধ করে দিলেন, আমার আপত্তি থাকা সত্ত্বেও। শেষে বারবার শরীরের অবস্থা কেমন জানতে চেয়ে বেরিয়ে যাওয়ার সময় বলে গেলেন, রাতে কোনো অসুবিধা হলে ডাকবেন। আমি হ্যাঁ সূচক মাথা নাড়ালাম। রায়বাবু দরজা বন্ধ করে বের হয়ে গেলেন। আমি দ্রুত উঠে গিয়ে দরজার কাঠের হুড়কোটা আটকে দিলাম, বন্ধ জানালাটা খুলে দিলাম নিঃশব্দে। কঙ্গনা এখনো আসেনি। কঙ্গনা সেদিন এলো বেশ কিছুটা দেরিতে, হাতে ছোট্ট একটা তেলের প্রদীপ। আমি প্রায় অধৈর্য হয়ে উঠেছি। কঙ্গনা এসে জানালার দ্বারে দাঁড়িয়ে বলল, আচ্ছা একটু দেরি হয়ে গেল, রাগ হয়েছে খুব তাই না? আমি নির্লিপ্ত ভঙ্গিতে বললাম, না রাগ হবার কিছু নেই। কঙ্গনা হাসলো, আপনার অভিমান হয়েছে, আমি ঠিক বুঝতে পেরেছি, আচ্ছা আর দেরি হবে না কখনো। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আপনাকে একদিন বলেছিলাম না এক জায়গায় নিয়ে যাব, আজ সেখানে যাবেন, আসুন। আমি ইতস্ত করে বললাম, আজই যেতে হবে? জি, আপনার কোনো সমস্যা হবে? না ঠিক তা নয়, আমি আসছি। নিঃশব্দে ঘরের দরজা খুলে বাইরে বের হয়ে এলাম। রায়বাবুর ঘরের দরজাটা বিরিয়ে রাখা, দরজার পাল্লার ফাঁক দিয়ে হারিকেনের মিটি মিটি আলো বেরিয়ে আসছে। আমি ধীরে ধীরে উঠান পেরে এগিয়ে গিয়ে দাঁড়ালাম মূল ফটকের সামনে। পুরনো আমলের ভারী দরজা, খুলতে গেলে ক্যাচক্যাচ শব্দ হবে। আমি দেয়াল টপকে বাইরে বের হলাম। কঙ্গনা প্রদীপ হাতে ফটকের বাইরে দাঁড়িয়ে আছে। প্রদীপের হোল দেয়ালে কঙ্গনাকে দেখাচ্ছে ঠিক কোনো মধ্যযুগীয় রাজকন্যার মতো। আমি নিষ্পলক তাকিয়ে রইলাম। ঘোর কাটলো কঙ্গনার কথায়। সে বলল, কবি সাহেব কি দেখছেন, চলুন যাওয়া যাক। আমি কিছুটা অপ্রস্তুত হয়ে পড়লাম, বললাম, জি চলুন। আমরা বাড়ির সামনের পথ থেকে নেমে পশ্চিমের জঙ্গলের বরাবর হেঁটে চলছি। খানিকক্ষণ হাঁটার পর বাড়ি থেকে বেশ কিছুটা দূরে জঙ্গলের ধার ঘেঁষে দাঁড়ালাম। এখান থেকে সরু একটা পথ জঙ্গলের ভিতরে ঢুকে গেছে, তবে প্রদীপের আলোয় বুঝলাম বহুদিন এ পথে কেউ আসা যাওয়া করে না। কঙ্গনা সে পথে হাঁটতে শুরু করলো। আমি বললাম, এখন এই আধারে ভিতরে যাওয়া কি ঠিক হবে? সাপ বিচ্ছু আছে নিশ্চয়ই, অঘটন ঘটতে সময় লাগবে না। কিন্তু কঙ্গনা কিছু বলল না, কেবল আমার দিকে এক অদ্ভুত দৃষ্টিতে তাকালো। তার মোহনীয় দৃষ্টিতে আমি কেমন যেন ঘোরের মধ্যে চলে গেলাম। কঙ্গনা আমার আগে আগে হাঁটছে, আমি তাকে অনুসরণ করে চলছি। দুপাশে সবকিছু যেন হুট করে পরিবর্তন হয়ে গেছে। এখন আর পরগাছা আবৃত ঘন জঙ্গল দেখা যাচ্ছে না, তার বদলে দেখা যাচ্ছে দুপাশে সারি সারি গাছ। পথটা আগের মতো নেই, বেশ প্রশস্ত রাজপথে হেঁটে চলছি আমরা। বেশ কিছুটা সামনে বহু মানুষের মশাল হাতে দাঁড়িয়ে আছে। আমরা সে ভিড়ের দিকে এগিয়ে যাচ্ছি। একদল রাজসৈনিক মশাল হাতে একটা পাষাণ বেদিকে ঘিরে দাঁড়িয়ে আছে। বেদির ঠিক মাঝ বরাবর একটা স্তম্ভের গায়ে আষ্টেপৃষ্টে বেঁধে রাখা হয়েছে একজন নারীকে। তার মাথা নত, চুলগুলো এলোমেলো ছড়িয়ে আছে মুখের উপর। একজন পুরোহিত বেদির উপর আসন করে বসে আছে, বেঁধে রাখা নারীর দিকে মুখ করে। দুজন সৈনিক স্তম্ভে বেঁধে রাখা নারীর চারপাশে স্তূপ করে সাজিয়ে রাখছে কাঠ, তেল ঢালছে, যেন স্তম্ভকে ঘিরে চিতা সাজানো হচ্ছে। আমার মনে হলো আমি বহু সময় দাঁড়িয়ে রইলাম। একসময় মন্ত্র পাঠ শেষ হলো, পুরোহিত উঠে